নমস্কার, আমি শাশ্বত মিত্র। আপনারা দেখেছেন হয়তো শুক্রবারে অনেক ফলের পরেও আমি হয়তো ভিডিও করিনি। আপনারা হয়তো ভাবছিলেন যে কি হলো, এতটা মার্কেট পড়লো তবু কোনো ভিডিও করলাম না। তার কারণ হচ্ছে, খুব সত্যি কথা বলতে, শুক্রবারে কেন হঠাৎ ওরমভাবে পড়লো সেটা ক্লিয়ার ছিল না। পরে রাতের বেলা একটা টুইট দেখলাম নির্মলা সীতারমণের, মানে আমাদের যিনি ফিনান্স মিনিস্টার, তিনি টুইট করেছেন যে কোনো ট্যাক্স মার্কেটে বাড়ছে না। পরে যেটা জানা গেল সেটা হচ্ছে শুক্রবারে একটা কথা ছড়িয়ে গেছিলো যে সমস্ত ট্যাক্স নাকি একটা স্ল্যাব বাড়তে চলেছে। এখন যদি বাড়তে চলে তাহলে আমাদের মার্কেটে বাড়বে এবং সেই ভয়ে একটা সেল অফ হয়। এখন কথা হচ্ছে যদি সত্যি করে ট্যাক্স রেট এটা সমস্ত জায়গায় সমান হয়, সমস্ত রকমের ট্যাক্সের যদি একটা সমতা আসে, সেটা আমরা একটা দিক দিয়ে দেখি অ্যাজ এ মার্কেট পার্টিসিপেন্ট, আমরা ভাবি আমাদের ট্যাক্সটা বাড়বে, কিন্তু বাকি অন্য ট্যাক্সগুলো যে কমবে সেটাও আমাদের ভাববার বিষয়। টোটাল মিলিয়ে যে খুব খারাপ হবে সেটা নয়, যদিও এটা কমপ্লিটলি অস্বীকার করেছে সরকার। উনি বলেছেন না, এরকম কোনো ব্যাপারই নয়, ভোটের মধ্যে এইসব কথা ছেড়ে দিয়ে হয়তো একটা ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল মার্কেটকে। তো সেই কারণে আমি প্রথমে সত্যি কথা বলতে কি, যখন মার্কেট পড়ছিল, পড়ার সময় একটা মোমেন্টামে কাজ করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কারণটা কি, মানে আমরা বলি না, আমরা যখন কোনো অপারেশান হয়, অপারেশানের সময় এই হচ্ছে পোস্টমর্টমে বোঝা যায় যে কী হলো। এখন পোস্টমর্টমে বুঝে তো আর মানুষকে জীবিত করা যায় না, তো এটা সেরকম হয়ে গেছে। এখন কোন কারণে পড়লো, যখন পড়ার সময় আমরা কেউই বুঝতে পারিনি, কিন্তু পড়ার পরে অনেক রকম কারণ বেরিয়ে আসে, এটা কারণ ওটা কারণ, এই হয়েছিল, এতদিন তো উঠেছিল, এতটা ওঠার কি ব্যাপার ছিল, এরকম নানা কথা আমরা বলতে থাকি। তো যাই হোক, পড়েছে এবং তার ক্ল্যারিফিকেশান এসে গেছে। যেটা সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে, ধরুন আমি মার্কেটে প্রায় 30 বছর ধরে আসছি, এরকম অনেক রিউমার ছড়ায়, রিউমার পরে খণ্ডন হয়, কিন্তু আমি অন্তত আমার 30 বছরের অভিজ্ঞতায় কখনো মনে নেই যে যেদিন একটা রিউমার ছড়িয়েছে কোনো কারণে, সেই দিনই বিকেলবেলায় ফিনান্স মিনিস্টার নিজের টুইটার হ্যান্ডেলে সেটাকে বলছেন না, এরকম কোনো ঘটনা ঘটেনি। তার মানে কি, মানে গভর্নমেন্ট এই দিকটা ভালোভাবে নজর রাখছে এবং যথেষ্ট ওয়াকিবহাল যে কী ঘটে চলেছে, কোথায় কি কোনো কিছু খারাপ কিছু হলে গভর্নমেন্ট সেটাকে বোঝাবার চেষ্টা করছে। এটা একটা বড় জিনিস, এটা কিন্তু আমরা আগে কোনো দিন দেখিনি। এখন মার্কেট যদি বলেন, আজকেও মার্কেটটা প্রথমে 70-80 পয়েন্ট উঠলো এবং যথেষ্ট বাইরের মার্কেট ফেভারেবল ছিল। যেরকম ডাও জোন্স যদি দেখেন, ডাও মোটামুটি ভালো উঠেছে, 400 পয়েন্টের মতো উঠেছে, সব দিকে ফেভারেবল। তার দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে ওদের বন্ড ইয়েল্ড কমেছে, আপনারা দেখেছেন, আচ্ছা, ডলার ইন্ডেক্স কমেছে, এবং একটা খুব লক্ষণীয় জিনিস, ওদের যেটা একটা ডাটা আছে সেটা হচ্ছে কতটা চাকরি হয়েছে, সেই ডাটাটা খারাপ এসছে। এখন এই ডাটাটা খারাপ আসা মার্কেটের জন্য ভালো, কারণ কি, কারণ হচ্ছে ওরা চাকরির ব্যাপারে খুব প্রচণ্ড সেন্সিটিভ। ধরুন জবলেস ক্লেম বলে ডাটাটার নাম, তো সেই ডাটাটা যদি ওদের চাকরিটা ভালো না হয়, তো ওরা চেষ্টা করে যাতে চাকরি আসে। এবং চাকরির জন্য কি দরকার, চাকরির জন্য গ্রোথ দরকার, গ্রোথ থাকলে তো চাকরি হবে। এইসব ব্যাপারগুলোর সঙ্গে ইন্টার রিলেটেড। সেই হিসাবে যতদিন এই যে এত ইন্টারেস্ট রেট বেশি, সেই ইন্টারেস্ট রেট বেশি অবস্থায় তো গ্রোথ বাড়বে না। তাহলে চাকরির বাজার যদি ভালো করতে হয়, তাহলে ইন্টারেস্ট রেটটা কমাতে হবে। অথচ ইনফ্লেশন যে অবস্থায় আছে, আপাতত ইন্টারেস্ট রেট কমাবার কোনো চান্স নেই। আপনারা জানেন মনে হয়, আমাদের এই মার্কেটে প্রথম যে র্যালিটা শুরু হয়েছিল, আমি বারবার এই কথাটা বলি, আপনি যখন মার্কেটকে দেখবেন না, আপনাকে পুরো একবার করে না রিওয়াইন্ড করতে হয় যে কি, কোথা থেকে র্যালি শুরু হলো, কেন র্যালিটা হয়েছিল, কেন আজকে আমরা এই জায়গায় আছি। তাহলে আপনি মার্কেটটাকে যখন সিনারিওটা আপনার পিকচারটা ক্লিয়ার হয় আপনার কাছে, তাহলে দেখবেন আপনাকে ট্রেড করতে আপনার খুব সুবিধা হয়। তো সিনারিওটা কী ছিল, সিনারিওটা ছিল হচ্ছে, ওরা বলেছিল 6টা রেট ক্যাট 2024-এ হতে পারে। যাই হোক, পরবর্তীকালে সেই 6টাটা 3টে এসছে, তারপরে এসছে একটা, এবং তাও মার্কেট বেড়েছে এই একটা রেট কাটের জন্য নয়, মার্কেট বেড়েছে পাওয়েল সাহেবের একটা কথা শুনে যে আমরা রেট হাইক করব না। সুতরাং সিনারিওটা কীরকমভাবে পাল্টে যায় সেটা আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, আপাতত যে মার্কেটের যে অবস্থা, তাতে ওদের মার্কেট একটা কারণে পড়ছে, আমাদের মার্কেট পড়ার আর একটা বিশেষ কারণ আছে, সেটাও আপনাকে ভালো করে বুঝতে হবে।
তার কারণ হচ্ছে দেখবেন যত এই ভোটের বিভিন্ন দফাগুলো এগিয়ে আসছে, কালকে যেরকম ধরুন তৃতীয় দফার ভোট, মার্কেটে একটা বাজ এসছে দেখবেন যে ভোটিং পার্সেন্টেজ কম হয়েছে, ভোটের পার্সেন্টেজটা কমে গেছে আগের বারের থেকে 5-6% কম এসছে। এখন মার্কেট ট্রাই টু ক্যালকুলেট যে এই পার্সেন্টেজটা কম ফেভার অফ হুম, এই পার্সেন্টেজ কম হলে সেটা কি শাসক দলকে বিপাকে ফেলবে না শাসক দল ভালো থাকবে, কোনটা? এখন দুরকম থিওরি উঠে আসছে। একটা হচ্ছে লোকে বলছেন যে এই যে বিজেপি প্রথম থেকে একটা স্লোগান দিয়েছে না, আপকি বার 400 পার, এইখানে তাদের সাপোর্টাররা মনে করছেন যে না 400 তো এমনিতেই পার হবে, আমার আর ভোট দিয়ে দরকার কি। তাহলে এই 5-6% ভোটের যে শর্টেজটা, সেটা শাসক দলের সাপোর্টাররা ভোট দিচ্ছে না বলে সেই জন্য হচ্ছে। তাহলে সেটা ইট ইজ নেগেটিভ ফর বিজেপি। তাহলে 400 পার কেন, 300 পারও নাও হতে পারে, 270ও নাও আসতে পারে। একটা দিকের লোক এরম ভাবছে, আর একটা দিকের লোক আবার উল্টো ভাবছে না এই 6% কমটা শাসক দলের জন্য ভালো, কারণ যেহেতু 400 বলেই দিয়েছে, সাধারণ মানুষের মননে কি থাকে, উই আর অলওয়েজ ওয়ান্ট টু বি ইন দ্য উইনিং সাইড, আমরা সবসময় জেতার লোকের দিকে থাকতে চাই। তা যখন জেনেই যাচ্ছে যে অন্য পার্টির জেতার কোনো চান্সই নেই, তাহলে তাদের সাপোর্টাররা ভোট দিতে যায়নি। এখন সেই কারণে মার্কেটটা একটা দোলাচলে আছে যে কখনো ভাবছে না এটা বিজেপির পক্ষে ভালো, মানে কারেন্ট সবসময় জানবেন যে বিজেপি কংগ্রেস বলে নয়, যেটা রয়েছে সেটা যদি না দেশে মানে আমাদের মার্কেটের জন্য খারাপ হয়। কারণ আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই, 2004 যখন এনডিএ গভর্নমেন্ট পড়ে গেল তখন মার্কেট বিশাল ফল করলো। আবার 2004-এ ইউপিএ এলো, 2009 ইউপিএ মানে কংগ্রেসই যখন এলো সে বছর কিন্তু আমাদের মার্কেট পরপর 2 দিন 20% করে ওপরে উঠেছিল, এটাও আমাকে মনে রাখতে হবে। তার মানে ইটস নট অ্যাবাউট দ্য পার্টি, অলওয়েজ মনে রাখবেন মার্কেট চাই স্থিতাবস্থা, আমরা যে অবস্থায় আছি সেটা যেন কন্টিনিউ করে, যদি সেটা মার্কেটে পছন্দ হয়। যদি পছন্দ না হয় তবেই মার্কেট ওলট পালট চায়, যেটা 2014-13, 2014 ঘটেছিল। মার্কেট কেন বেড়েছিল? নানা রকম করাপশান, আমাদের ইনফ্লেশন বেড়ে যাওয়া, টাকার দাম হু করে পড়ে যাওয়া, ঠিকঠাক পলিসি প্যারালিসিস যেটাকে বলে, সেইগুলোকে মার্কেটকে ভাবিয়ে তুলেছিল যে না এটা আরও মার্কেটের অবস্থা খারাপ করছে, তখন মার্কেট চেঞ্জটা চায়। কিন্তু যদি দেখা যায় স্থিতাবস্থা আসছে, কাজ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, সেখানে মার্কেট কিন্তু চাই স্থিতাবস্থা থাকুক। সেই কারণে ভোটটা স্থিতাবস্থার পক্ষে হয়। তা এই কারণে এই 2024-এর ভোটে এই ফ্যাক্টরগুলো আপনাকে কাজ করছে। তো কালকের দিনটা এই কারণে আপনাদের, কালকের দিন না অ্যাকচুয়ালি বুধবারটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? কালকে সকাল থেকে তৃতীয় দফার ভোট হয়ে যাবে, ভোটের বিকেলবেলা থেকে মোটামুটি পার্সেন্টেজ কত ভোটিং হয়েছে তার পার্সেন্টেজটা আসতে শুরু করবে। এই ভোটিং পার্সেন্টেজটা দেখবেন কতটা এলো সেটার উপর মার্কেট অনেকটা উপর নিচ করবে। যদি দেখা যায় তৃতীয় দফায় আগের 2 দফার থেকে ভোটিং পার্সেন্টেজ ভালো হয়েছে, তাহলে জানবেন এই সপ্তাহে যদি বিদেশের মার্কেট ঠিক থাকে, এই সপ্তাহে নিফটি আবার নতুন হাইকে ছুটে যাওয়ার চেষ্টা করবে। মার্কেট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, না ইটস ওকে, যেদিকে আমরা চাইছি মার্কেটটা হয়তো সেই দিকেই যাচ্ছে। তো আমাদের কাছে এখন মেন জায়গা হচ্ছে কোন দিকে আসছে, মানে ভোটিং পার্সেন্টেজটা কী হবে। আর কয়েকটা শেয়ার নিয়ে আপনারা অনেকে বলেছেন, যেগুলো আমার জানা শেয়ার, যেগুলো নিয়ে আমি বলি না। ইনফোসিসকে নিয়ে অনেকের অনেকবার প্রশ্ন দেখছি, যেহেতু আমি ইনফোসিস নিজে রেকমেন্ড করেছিলাম। তো আমি আগেই বলে দিই যে ইনফোসিস ব্লু চিপ স্টক, আপনারা ভয় পাবেন না, যদি কেউ ধরে রাখতে পারেন এটা নিয়ে কোনো চিন্তা নেই, উইল গেট ইউর ভ্যালু। হয়তো 2-1 দিন ধরে যাবে। এখন রেজাল্ট কতটা কি হবে, যেটা আমি ভেবেছিলাম যতটা ভালো রেজাল্ট হবে বা যতটা ভালো গাইডেন্স আসবে ততটা আসেনি, মার্জিন কমে গেছে একটু, তাই এর জন্য এফেক্ট হয়েছে। দ্বিতীয় একটা ব্যাপারে আপনাদের কাছে ক্লিয়ার করে দিই যে আমি যে বলেছি নতুন একটা একদম বেসিক, যারা একদম বিগিনার্সদের জন্য একটা বেসিক ক্লাস শুরু করব, সেটা নিয়ে দেখলাম আপনারা অনেকে লিখছেন যে আপনি বিগিনারদের জন্য ক্লাসটা বিনা পয়সায় করাচ্ছেন না কেন। হ্যাঁ, বিনা পয়সায় আমি করাতেই পারি, এটুকু করার ক্ষমতা আমার আছে, কিন্তু কোনো কিছু বিনা পয়সায় করলে না তার কোনো দাম থাকে না। আমি দেখেছি না, লোকের আপনার কিছু না গেলে আপনি মনে করেন ও ঠিক আছে যাবো, এটা আমার দেখা জীবনের। এবং কোনো কিছু উইদাউট আপনি, এবং আমি সেই কারণেই এবারের ফিজটা একদম আপনাদের আয়ত্তের মধ্যে রেখেছি, কোনো বেশি কিছু ফিজ দিইনি। আপনি এটা জেনে নেবেন। যাই হোক, আমি নিজে মুখে বলা দরকার নেই, অবধূত সাটে বা আরেকজন যিনি আছেন তাদের কাছে যদি আপনি তাদের ফিজ শোনেন, মোটামুটি মাথা খারাপ হয়ে যাবে।
7 লাখ 10 লাখ টাকা লোকে শেয়ার মার্কেট শেখাতে ফিজ নেয়, যাই শেখাক না কেন, হোয়াট এভার। 7-10 লাখ টাকা ফিজ দিয়ে সেটাকে তোলার নিশ্চয়ই ক্যাপাসিটি থাকতে হবে। সবাই কি পারে? আমার জানা নেই। পারতেও পারে, হয়তো আবার অনেক গুণও পারতে পারে। আমি বলছি না, কাউকে আমি কোনো রকম ডিসক্রেডিট করছি না বা বলছি না, বলছি সমস্ত রকম আছে। সুতরাং ফিজটা আমি যেটা রেখেছি 3000 টাকা, সেটা এই হিসাবে রেখেছি যে একটা মিনিমাম অ্যামাউন্ট যেটা আপনারা দিতে পারবেন মনে করে। তো এটা আমি আমার ভাবনায় যদি মনে থাকে, ধরুন আমিও যখন এই ট্রেডিং শিখেছি বা কারোর থেকে শিখেছি, আজ থেকে অনেক আগে 2002-3 সালে পুনে বা মুম্বাইতে তখনকার দিনে 30,000-35,000 টাকা দিয়ে ক্লাস করতে গেছি, কারণ শেখবার ইচ্ছে ছিল। টাকাটা এখানে ফ্যাক্টর নয়। আপনারা ভাবছেন যে টাকাটা ফ্যাক্টর নয়। আপনি এখান থেকে কিছু শিখতে পারছেন কিনা সেটা ফ্যাক্টর। এখান থেকে আপনি কি রোজগার করবেন সেটাও ফ্যাক্টর নয়। যদি আপনি শিখতে পারেন তো এটা আপনার সারা জীবনের কাজে লেগে যাবে, কোথাও না কোথাও কাজে লাগবে। আজ না লাগুক, দুদিন পরে লাগবে। এটা নিয়ে যদি চর্চা করেন, এটা আরও আপনাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, আপনার মাইন্ডসেট সেট করতে পারে, বহুভাবে কাজে লাগতে পারে। সুতরাং টাকাটাকে ভাববেন না। এবং উইদাউট ফিজ আমি একদিন আধ দিনে হয়তো একটা ওয়েবিনার করতে পারি, কিন্তু উইদাউট ফিজ আমি পড়াবো না। কারণ বেসিক্যালি আমি মনে করি, নিজেও জীবনে মনে করেছি যে ফিজ না দিয়ে কোনো শিক্ষা গ্রহণ করা যায় না। এবং সেই জন্য মিনিমাম আমি চার্জ অলওয়েজ মিনিমাম রাখি, কিন্তু সেটুকু থাকবে। যাই হোক, এই ব্যাপারটা এখানেই শেষ হলো। আমি কাউকে করতে বলি না। আপনারা যদি মনে করেন, কারোর যদি মনে হয় যে করতে হবে, তাহলে করবেন, না করলেও কোনো অসুবিধা নেই। এটা নয় যে কোনো জায়গায় যদি এর থেকে কমে বা বিনা পয়সায় কেউ করায় সেও হয়তো একই শেখাবে। আমি বলছি না আমি কিছু স্পেশাল কিছু শেখাতে পারবো, সেরকমও কিছু নয়। হ্যাঁ, আমি যেটা করি সেটা আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হয়তো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। যাই হোক, মার্কেটের কথায় ফিরে আসি। তো এখন আমাদের কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, মার্কেট যে জায়গায় আছে সেই জায়গায় বড় ট্রেড নেওয়ার জায়গা নেই। দুটো ফিগার খুব ভালোভাবে খেয়াল রাখবেন। নিফটি 22,300-375 এই লেভেল যদি না ভাঙে, এখান থেকেই নিফটি ঘুরে হয়তো আবার ওই হাইকে চেস করতে যাবে, যে ঘটনাগুলো আগে আলোচনা করলাম ওইরকম কোনো সিনারিও ক্রিয়েট হলে। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেটাই হচ্ছে 48,600। এই দুটো ফিগার যতক্ষণ না ভাঙছে, খুব একটা ভয় পাবার কিছু নেই। ট্রেডেবল জায়গা মানে আজকে দেখেছেন তো একটা ঘটনা হচ্ছে, সেটা আমি মিস করে যাচ্ছিলাম, সেটা আপনাদের বলে দিই। দেখবেন আজকে পিএসইউ শেয়ারগুলো পড়েছে, বিশেষ করে পিএসইউ ব্যাংকিং এবং যেগুলো ফিনান্স করে, যেরকম আরইসি, পিএফসি যেগুলো খুব চলছিল সেগুলো পড়েছে। তার কারণ হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্সিংয়ে একটা আরবিআইয়ের একটা নর্মস আছে। আপনি যখন কোনো জায়গায় প্রজেক্ট ফাইন্যান্সিং করতে যান, তখন আগে 0.4% টাকা মনে হয় জমা রাখতে হতো। সেটা আরবিআই চেঞ্জ করে 5% করবে, করে দেয়নি, কিন্তু বলেছে করতে পারে। এবং তার জন্য আপনাদের মানে ওই সব যেসব কোম্পানিগুলো আছে তাদের থেকে তাদের প্রতিক্রিয়া চেয়েছে। তো সেটা জুন মাসের মধ্যে তার ডিসিশন হবে। এই খবরে পিএসইউ শেয়ার এবং যারা ছোট ব্যাংক এবং এফেক্টগুলো কীরকম হবে আপনাদের বলে দিই। মোটামুটি পিএসইউ ব্যাংকের ওপর 1.5 থেকে 3%, প্রাইভেট ব্যাংকিংয়ের ওপর 0.4 থেকে 0.7%, এবং আরইসি, পিএফসি এদের প্রফিটেবিলিটির ওপর 15 থেকে 25 বেসিস পয়েন্টের এফেক্ট হতে পারে যদি এটা লাগু হয়। এটা কিন্তু লাগু হয়নি, প্রজেক্ট ফাইন্যান্সিং নর্মসে কিছু চেঞ্জ হয়েছে, এই কারণে মার্কেটটা পড়েছে। তো এই কারণে দেখবেন এটা একটা এর ব্যাড এফেক্টে পিএসইউ শেয়ার পড়ছে বলে হ্যাল বা বেলু পড়েছে। তো ফ্যাল যদি কালকে সকালে 3780 স্টপ লসে কোথাও পান, নিতে পারেন। বেলু একই, 228 টাকা, 226 টাকা ভালো হবে। 226 টাকা স্টপ লসে যদি 28-29 টাকা আসে, একবার নিয়ে দেখা যেতে পারে। খুব ভালো জায়গায় এসছে বেল এগুলো। বায়োকন নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন। আমার কথায় বায়োকন এখনও পর্যন্ত এই যতগুলো ফার্মা শেয়ার আছে তার মধ্যে সবথেকে সস্তা। তো বায়োকন রাখা যায়। ইমিডিয়েট কী হবে বলতে পারি না, কিন্তু আপনি এটাকে হোল্ড করতে পারেন। দেখা যাক, এগুলো নিয়ে দেখুন মার্কেট কীরম থাকে। তারপর বুধবার ভোট হয়ে গেলে কীরম হবে সেটা নিয়ে আমরা একটা ভিডিও করব। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।